আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিভিন্ন প্রকারের হিসাব সম্পর্কে, বিশেষ করে আজকে আমি 40টা হিসাব, কোন হিসাব কী এবং কোন দিকে বসে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি 41 নম্বর আমার আইটেম এটি। পূর্বের ক্লাসে আমি 40টা হিসাব আলোচনা করেছিলাম, আজকে আরও 40টা আলোচনা করার চেষ্টা করব এবং আমি চেষ্টা করি বিশেষ করে প্রত্যেকটা হিসাব আলাদা আলাদাভাবে উপস্থাপন করা, যাতে একটার সাথে একটা মিল না থাকে। সেজন্য আজকে যে 40টা আমি আলোচনা করব 40টাই নতুন, গত দিনের সাথে মিল নাই। তো প্রথমে বলেছে যে নিষ্কর প্রিমিসেস কি। নিষ্কর প্রিমিসেস হচ্ছে সম্পদ। সাধারণত কিছু সম্পদ আছে যে সমস্ত সম্পদগুলির ট্যাক্স দিতে হয় না, কর দিতে হয় না, সেগুলিকে বলা হয় নিষ্কর প্রিমিসেস। তো নিষ্কর প্রিমিসেস যেহেতু সম্পদ, সেজন্য আমরা যখন এই রেওয়ামিল প্রস্তুত করব তখন নিষ্কর প্রিমিসেস রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। যেহেতু নিষ্কর প্রিমিসেস সম্পদ, তো সম্পদ আমরা জানি রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন এই রেওয়ামিল থেকে ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন এই নিষ্কর প্রিমিসেসটা সম্পদ পাশে বসবে। কিন্তু কোন সম্পদ? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নাকি বিনিয়োগ? কোথায় বসবে, তাই না? এটি স্থায়ী সম্পদ, সেজন্য আমরা স্থায়ী সম্পদ যেখানে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে, সেইখানে এই নিষ্কর প্রিমিসেসটা বসবে। পরের হিসাবটি লক্ষ্য করি। ঘোড়া ও গাড়ি। তো ঘোড়া ও গাড়িও কিন্তু সম্পদ। কোনো প্রতিষ্ঠানের মালামাল আনা নেওয়ার জন্য অনেক সময় ঘোড়া এবং গাড়ি থাকে, যেটি সম্পদ হিসেবে গণ্য। তাই ঘোড়া ও গাড়ির পাশে সম্পদ লিখব, যেহেতু এটি সম্পদ শ্রেণীর মধ্যে পড়ে। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, এটি যেহেতু সম্পদ, সেজন্য ঘোড়া ও গাড়ি ডেবিট দিকে বসবে, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন এই ঘোড়া ও গাড়ি কিন্তু স্থায়ী সম্পত্তির মধ্যে বসবে। স্থায়ী সম্পত্তির মধ্যে ঘোড়া ও গাড়ি লিখব এবং ঘোড়া ও গাড়ি থেকে যদি অবস্থায় থাকে বাদ দিব। পরবর্তী 43 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। মোটর গাড়ি। তো মোটর গাড়িও কিন্তু সম্পদ। এই মোটর গাড়ি বলতে বোঝায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মাল ডেলিভারি দেওয়ার জন্য অনেক সময় মোটর গাড়ি থাকে, ডেলিভারি ভ্যান থাকে। তো এগুলি সম্পদ এবং স্থায়ী সম্পদ। তো মোটর গাড়ি যেহেতু স্থায়ী সম্পদ, সম্পদ শ্রেণীর মধ্যে পড়ে, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন মোটর গাড়ি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ যেহেতু সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, সেইখানে স্থায়ী সম্পদের মধ্যে এই মোটর গাড়ি লিখতে হবে। স্থায়ী সম্পদের মধ্যে মোটর গাড়ি লিখতে হবে। পরে 44 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। ডেলিভারি ভ্যান। কিছুক্ষণ আগে বলেছি ডেলিভারি ভ্যানও কিন্তু সম্পদ। ডেলিভারি ভ্যান বলতে বোঝায় যে মাল ডেলিভারি দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য অনেক সময় ভ্যান থাকে, যেগুলি সম্পদ এবং এটা সম্পদ শ্রেণীর মধ্যে পড়ে, এটি স্থায়ী সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডেলিভারি ভ্যান লিখে রেওয়ামিলের ডেবিট দিকে টাকা বসবে, কারণ যেহেতু ডেলিভারি ভ্যান সম্পদ, তো সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন সেইখানে যে আর্থিক অবস্থার বিবরণী থাকবে, সেইখানে ডেলিভারি ভ্যানটা স্থায়ী সম্পদের মধ্যে বসবে। স্থায়ী সম্পদের মধ্যে এই ডেলিভারি ভ্যান লিখব, স্থায়ী সম্পদের মধ্যে। পরে 45 নম্বর হিসাবটি লক্ষ্য করি। ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি তো লেখাই আছে সম্পত্তি, তাই না? সেজন্য ইজারা সম্পত্তি সম্পদ। ইজারা সম্পত্তি কী, এটি বিষয়টা জানা উচিত। মনে করি আমি এখানে একটা জমি আছে, সে জমিটা লিজ নিয়েছি 5 বছরের জন্য। অন্যের জমি আমি লিজ নিয়েছি, তো লিজ নেওয়ার সময় একটি টাকা দিতে হয়েছে। সেই টাকাটার যে মূল্য, সেটি ইজারার জন্য দেয়া হয়েছে।
এটিকে বলা হয় ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি সম্পদ এবং এটি অদৃশ্য সম্পদ। ইজারা সম্পত্তি সম্পদ এবং অদৃশ্য স্থায়ী সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ইজারা সম্পত্তির ডেবিট দিকে বসবে, রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার সময়, সেক্ষেত্রে ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদের মধ্যে বসবে। ইজারা সম্পত্তি যদিও অদৃশ্য কিন্তু এটি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তি সরাসরি বলা আছে, তাই না? এখন তোমাদের মনে হতে পারে স্থায়ী সম্পত্তি এতগুলি লেখার কি দরকার আছে, তাই না? আমি প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করছি। একটা আইটেমে যদি বিকল্প 5টা নাম থাকে তো আমি 5ভাবে উপস্থাপন করেছি যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। এবং তোমরা লক্ষ্য করেছো এখন যেগুলো আলোচনা করছি ম্যাক্সিমাম সব রেওয়ামিলের ডেবিটে বসে, তাই না? রেওয়ামিলের ক্রেডিটে বসে এই ধরনের আইটেমও আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। স্থায়ী সম্পত্তি এটি হচ্ছে সম্পদ, এবং এটি আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে বসবে স্থায়ী সম্পদ। সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন এই স্থায়ী সম্পদ বলে টাকা লিখব। তবে একটি বিষয়, এই স্থায়ী সম্পদ, ডেলিভারি ভ্যান, মোটর গাড়ি এগুলো যদি অবস্থায় থাকে তাহলে কিন্তু আবার এইখানে যে আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় বাদ যাবে, পুঞ্জীভূত অবচয় নামে। যদি স্থায়ী সম্পত্তির অবচয় থাকে তাহলে স্থায়ী সম্পদ প্রথমে লিখব বাদ পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় লিখে বিয়োগ করব। এবার আসি দায়মুক্ত সম্পত্তি। তো দায়মুক্ত সম্পত্তি কি, তাই না? দায়মুক্ত সম্পত্তিও কিন্তু এক ধরনের সম্পদ, যে সমস্ত সম্পত্তির উপর কোনো দায় থাকে না। অনেক সময় আমরা জমি বন্দুক দিয়ে বা বিভিন্নভাবে একটা সম্পদ থাকে, যে জমিটা বন্দুকি অবস্থায় থাকে, তাহলে সেটা তো দায়মুক্ত না। কিন্তু এই সম্পদ দায়মুক্ত, এর প্রতি কারো দায় নাই। এই সম্পদকে আমরা স্থায়ী সম্পদ লিখতে পারি, দায়মুক্ত সম্পত্তি। তাই আমরা এই চলতি বা স্থায়ী সম্পদ যাই হোক না কেন, দায়মুক্ত সম্পদ আমরা সেইখানে লিখব। কিন্তু রেওয়ামিল যখন প্রস্তুত করব তখন দায়মুক্ত সম্পত্তি ডেবিট দিকে বসবে, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আর যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পত্তির মধ্যে দায়মুক্ত সম্পদ লিখব। স্থায়ী সম্পত্তির মধ্যে দায়মুক্ত সম্পত্তি স্থায়ী সম্পদ হয়ে থাকে। এবার আসি দেনাদার, এর আরেক নাম প্রাপ্য হিসাব। দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, বিষয়টি মনে রাখবো। তো দেনাদার কিন্তু সম্পদ, যাদের কাছে আমরা পাবো টাকা তারা হচ্ছে দেনাদার। যেহেতু সম্পদ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের ডেবিট দিকে দেনাদার বসবে। দেনাদার এর আধুনিক নাম প্রাপ্য হিসাব। আবার আমরা যখন এই আর্থিক অবস্থার বিবরণী করব তখন দেনাদার বা প্রাপ্য হিসাব চলতি সম্পদের মধ্যে বসবে। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ উপস্থাপনের ধাপ আছে, তাই না? সেখানে আমরা স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ আলাদা আলাদা লিখি। চলতি সম্পদ যেখানে লিখব সেইখানে এই দেনাদার বা প্রাপ্য হিসাব লিখতে হবে। এবং এই দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে বিয়োগ করব, সমন্বয় যদি থাকে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বিক্রয় খতিয়ানের জের। তো বিক্রয় খতিয়ানের জের এর অপর নাম কিন্তু দেনাদার। দেনাদার আর বিক্রয় খতিয়ানের জের সেম, এক কথা। তো দেনাদার যেহেতু সম্পদ, তাহলে বিক্রয় খতিয়ানের জেরও সম্পদ হবে। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বিক্রয় খতিয়ানের জের ডেবিট দিকে বসবে, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে বিক্রয় খতিয়ানের জের লিখতে হবে, কারণ বিক্রয় খতিয়ানের জের যেহেতু দেনাদার, তাই দেনাদার কোথায় বসে? চলতি সম্পদের মধ্যে, সেখানে বিক্রয় খতিয়ানের জের লিখতে হবে। পুস্তক ঋণ। পুস্তক ঋণও কিন্তু দেনাদার। দেনাদারের বিভিন্ন নাম আছে, যেমন বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, এগুলো হচ্ছে দেনাদার। তো পুস্তক ঋণ অবশ্যই সম্পদ হবে,
কারণ এটি দেনাদার। পুস্তক ঋণ যেহেতু দেনাদার, যাদের কাছে আমরা টাকা পাবো তাকে দেনাদার বলে। পুস্তক ঋণ আর দেনাদার এক কথা। আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন পুস্তক ঋণ ডেবিট দিকে লিখব, কারণ পুস্তক ঋণ সম্পদ, সেজন্য ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন এই যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে এই পুস্তক ঋণ লিখতে হবে। চলতি সম্পদের মধ্যে পুস্তক ঋণের আরেক নাম দেনাদার। পরবর্তী পাওনা কি, তাই না? পাওনা। তো পাওনা দার না, কিন্তু এটি কিন্তু পাওনা। পাওনা বলতে আমি যার কাছে টাকা পাবো, প্রাপ্য, পাওয়ার যোগ্য, তার মানে পাওনা অর্থ দেনাদার। পাওনা এর আর এক নাম দেনাদার, বিষয়টি মনে রাখবো। যেহেতু পাওনা দেনাদার, তাহলে সম্পদ। দেনাদার যেহেতু সম্পদ, পাওনাও সম্পদ হবে, সেজন্য আমরা পাশে লিখব সম্পদ। এবং রেওয়ামিল প্রস্তুত করার সময় পাওনা বা দেনাদার ডেবিট দিকে বসবে। পাওনার আর এক নাম দেনাদার, এটা কিন্তু পাওনাদার না, খেয়াল রাখবো বিষয়টা, পাওনা। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে এই পাওনা বসবে। চলতি সম্পদের মধ্যে প্রাথমিক খরচ কি? তো প্রাথমিক খরচটা হচ্ছে সম্পদ। খরচ মনে হচ্ছে খরচ বা ব্যয়, তাই না? কিন্তু প্রাথমিক খরচটা সম্পদ এবং এটি অলিক সম্পদ। অলিক সম্পদ। এখন তোমাদের মনে হতে পারে অলিক সম্পদ কি? প্রতিষ্ঠানে কিছু কিছু ব্যয় আছে যে ব্যয়গুলি কয়েক বছরের জন্য মাধ্যমে অবলম্বন করা হয়, যেগুলি একসাথে সম্পদ হিসেবে সম্পদ পাশে দেখানো হয় একত্রে, যেগুলিকে অলিক সম্পদ বলে। যেমন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, তাই না? ব্যবসায় স্থানান্তর খরচ, শেয়ার অবহার, এগুলি। তো প্রাথমিক খরচ যেহেতু সম্পদ এবং এটি অলিক সম্পদ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে প্রাথমিক খরচ, কারণ এটি সম্পদ। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অলিক সম্পদ অংশ, আমরা সম্পদ পাশে প্রথমে স্থায়ী সম্পদ লিখব, তারপর বিনিয়োগ লিখব, চলতি সম্পদ লিখব, সবার শেষে অলিক সম্পদ নামে হেডিং দিয়ে যদি অলিক সম্পদ থাকে তাহলে লিখব আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। এখন সেই অলিক সম্পদের মধ্যে এই প্রাথমিক খরচ বলবে, অলিক সম্পদের মধ্যে, কারণ প্রাথমিক খরচ অলিক সম্পদ। অলিক সম্পদের আর একটা ইন্টারেস্টিং নাম আছে, সেটা হচ্ছে ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ আর অলিক সম্পদ এক কথা। এর আর এক নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রায় 40টা প্রশ্ন আলোচনা করব, 41 থেকে 80 পর্যন্ত। সেজন্য আজকের ক্লাসটি কিন্তু লম্বা হবে, তাই ধৈর্য সহকারে যদি আমরা দেখি আশা করি অনেক কিছু শিখতে পারবো। যাই লক্ষ্য করি, বিলম্বিত বিজ্ঞাপনও কিন্তু এই সম্পদ এবং অলিক সম্পদের মধ্যে পড়ে, সেই জন্য রেওয়ামিলের আমরা ডেবিট দিকে টাকা লিখব। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ যেমন অলিক সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপনও কিন্তু অলিক সম্পদ, অসমন্বিত ব্যয়। তাই আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অলিক সম্পদের মধ্যে এই বিলম্বিত বিজ্ঞাপন লিখতে হবে। অলিক সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, এগুলি সব এই অলিক সম্পদের মধ্যে পড়বে। ড্রয়িং অফিস বেতন। তো ড্রয়িং অফিস বেতনটা হচ্ছে কারখানা ম্যানেজারের বেতন বোঝায় এবং এটি প্রত্যক্ষ খরচ। তো যাই হোক, এটি ব্যয় হিসাবে গণ্য হবে এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ড্রয়িং অফিস বেতন নাম দিয়ে এই ডেবিট দিকে টাকা বসবে, কারণ এটি যেহেতু ব্যয় বা খরচ, তাই খরচ ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার সময়, তো বিশদায় বিবরণীতে যেহেতু ড্রয়িং অফিস বেতন খরচ এবং প্রত্যক্ষ খরচ, সেজন্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এই ড্রয়িং অফিস বেতন লিখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোনগুলি যায়? প্রত্যক্ষ খরচ, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ, তাই না? এগুলি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। আমরা ফাইনাল অ্যাকাউন্ট যখন করেছি তখন খেয়াল করেছি। পরবর্তী প্রশ্ন, বিমা প্রিমিয়াম বা সেলামি। বিমা সেলামি আর বিমা প্রিমিয়াম এক কথা।
তো বিমা প্রিমিয়াম আর বিমা সেলামি কিন্তু ব্যয় ব্যয় এবং খরচ। যেহেতু ব্যয় বা খরচ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বিমা প্রিমিয়াম রেওয়ামিলের ডেবিট দিকে টাকা বসবে, কারণ বিমা সেলামি যেহেতু ব্যয়, ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন এই আর্থিক বিবরণীতে বিশদায় বিবরণী প্রস্তুত করব নিট মুনাফা নির্ণয়ের সময়, তখন বিশদায় বিবরণীর যে পরিচালন ব্যয় আছে, সে পরিচালন ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় হেডিং হবে, তার মধ্যে বিমা প্রিমিয়াম, বেতন, কমিশন, বিভিন্ন অবচয় এইগুলি বসে, মনিহারি খরচ, তাই না, পরিচালন ব্যয়ের মধ্যে। এগুলি তো আমরা জানি। কমিশন বা দস্তুরি, কমিশন ইংরেজি কথা, কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি। তো দস্তুরি বা কমিশন ব্যয় বা খরচ, এবং এটি যেহেতু ব্যয় বা খরচ, তাই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। শুধু কমিশন বাট্টা যদি প্রদত্ত বা প্রাপ্ত বলা না থাকে, আমরা জানি প্রদত্ত কমিশন হচ্ছে খরচ, প্রাপ্ত কমিশন হচ্ছে আয়। তো অঙ্কে যদি প্রদত্ত বা প্রাপ্ত বলা না থাকে, শুধু কমিশন কথাটা বলা থাকে, সেক্ষেত্রে প্রদত্ত কমিশন মনে করে ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, বিশদায় বিবরণী নিট মুনাফা নির্ণয়ের জন্য, সেক্ষেত্রে পরিচালন ব্যয়ের মধ্যে এই কমিশন বসবে। পরিচালন ব্যয়ের মধ্যে কমিশন প্রদানটা পরিচালন ব্যয়, বাট কমিশন প্রাপ্তি যে আয়, সেটি কিন্তু আবার অন্যান্য আয়ের মধ্যে পড়ে। এগুলি খেয়াল রাখবো। যেমন বাট্টা প্রদানটা পরিচালন ব্যয়, কিন্তু বাট্টা প্রাপ্তিটা অন্যান্য আয়ের মধ্যে পড়ে। প্রাপ্তি তো আয়, তাই না? মঞ্জুরিকৃত কমিশন, মঞ্জুরিকৃত কমিশন, মঞ্জুরিকৃত বাট্টা, এটা কিন্তু প্রদত্ত কমিশন বা প্রদত্ত বাট্টার মধ্যে পড়ে। মঞ্জুরিকৃত কমিশন মানে আমরা কমিশন দিয়েছি, এটি খরচ। মঞ্জুরিকৃত কমিশন হচ্ছে প্রদত্ত কমিশন, এটি খরচ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, মঞ্জুরিকৃত কমিশন ডেবিট দিকে বসবে। আবার যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, তখন পরিচালন ব্যয়ের মধ্যে মঞ্জুরিকৃত কমিশন বসবে। অর্থাৎ মঞ্জুরিকৃত কমিশন রেওয়ামিলের ডেবিট দিকে বসবে যদি রেওয়ামিলে আসে, আর ফাইনাল অ্যাকাউন্ট করার সময় মঞ্জুরিকৃত কমিশন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বেতন আর বেতন ও মজুরি এক কথা। বেতন পরিচালন ব্যয়, আবার মজুরি ও বেতন যদি একসাথে থাকে, বেতন আগে থাকলে সেটা পরিচালন ব্যয়, আর মজুরি আগে যদি থাকে, আমি পরে দেখাবো আর একটা লেনদেনে, তাহলে কিন্তু প্রত্যক্ষ খরচ হবে। তো যেহেতু বেতন আগে আছে, এটি পরিচালন ব্যয়, এবং এটি খরচ, যেহেতু খরচ বা ব্যয়, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন এই বেতন ডেবিট দিকে বসবে, কারণ ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। এখন তোমাদের মনে হতে পারে আমরা যে লেনদেনগুলি আলোচনা করছি সবগুলাই কি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? হ্যাঁ, আজকে যেগুলি আলোচনা করতেছি ম্যাক্সিমাম ডেবিট দিকে বসে, সেইগুলি আলোচনা করতেছি, কারণ আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে যাই, একটা আইটেম যাতে রিপিট না হয় সেদিকেও খেয়াল করি। আর বিশদায় বিবরণী যখন প্রস্তুত করব, পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে বেতন বসবে। বেতনের সাথে যদি বকেয়া থাকে তাহলে বেতন প্রথম করে লিখে আবার বকেয়া যোগ করব, না থাকলে যোগ করব না। নিরীক্ষা ফি এর আরেক নাম অডিট ফি। নিরীক্ষা ফি হচ্ছে বাংলা কথা, অডিট ফি হচ্ছে ইংরেজি কথা। অডিট ফি বা নিরীক্ষা ফি এগুলি কিন্তু পরিচালন ব্যয়, ব্যবসা পরিচালনার জন্য ব্যয়, সেজন্য পরিচালন ব্যয়। তো রেওয়ামিল যখন প্রস্তুত করব তখন নিরীক্ষা ফি ডেবিট দিকে বসবে, আর যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন আমরা যে পরিচালন ব্যয় লিখব তার মধ্যে এই নিরীক্ষা ফি লিখতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে নিরীক্ষা ফি লিখতে হবে, কারণ নিরীক্ষা ফি বা অডিট ফি পরিচালন ব্যয়। বিজ্ঞাপন বা প্রচার কি? তো বিজ্ঞাপন তো খরচ, তাই না? বিজ্ঞাপন বা প্রচার কিন্তু খরচ। যেহেতু খরচ, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বিজ্ঞাপন ডেবিট দিকে বসবে, কারণ এটি খরচ বা ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে।
আবার আমরা যখন বিশদে বিবরণী প্রস্তুত করব মুনাফা নির্ণয়ের সময়, তখন কিন্তু এই পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন বসবে, পরিচালন ব্যয়ের মধ্যে। তবে আমরা যে পরিচালন ব্যয়ের মধ্যে যে সমস্ত খরচ লিখব সেগুলি সম্পর্কে যদি সমন্বয় থাকে, তখন আবার প্রথম ঘরে লিখে সমন্বয় যোগ বিয়োগ হবে। যেমন বিজ্ঞাপনের সাথে বিলম্বিত বিজ্ঞাপন থাকতে পারে, তখন বিজ্ঞাপনটা প্রথম ঘরে লিখে লিখব বাদ বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপন থেকে বিয়োগ করব যদি থাকে অঙ্কে। মনিহারি আর ছাপা ও মনিহারি এক কথা। মনিহারি বা ছাপা ও মনিহারি খরচের মধ্যে পড়ে, ব্যয়ের মধ্যে পড়ে হিসাবের শ্রেণী বিভাগ হিসেবে। আর আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ছাপা ও মনিহারি ডেবিট দিকে বসবে, কারণ এটি যেহেতু ব্যয় বা খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে ছাপা ও মনিহারি বসবে, পরিচালন ব্যয়ের মধ্যে। তবে ছাপা ও মনিহারির আধুনিক নাম অবশ্য সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ বলে। অফিস খরচ কমন একটা আইটেম, তাই না? অফিস খরচটা খরচ, অফিসের জন্য বিভিন্ন খরচকে অফিস খরচ বলে। তো অফিস খরচটা ব্যয় হিসাব এ গণ্য, এবং এটি যেহেতু খরচ সেই জন্য রেওয়া মিলে অফিস খরচ লিখে ডেবিট দিকে টাকা বসবে। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই অফিস খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। অফিস ভাড়া, অফিস ভাড়া আর অফিস খরচ এক না। অফিস ভাড়া পরিচালন ব্যয়, আবার অফিস খরচও কিন্তু পরিচালন ব্যয়। তো অফিস ভাড়া হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে অফিস আছে সেই ভাড়া প্রদান করা, সেটি খরচ, ব্যয় হিসাবে গণ্য। তাই ব্যয় হিসাব, এবং এটি আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব অফিস ভাড়া লিখে ডেবিট দিকে টাকা লিখব, কারণ ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন এই অফিস ভাড়া নামে পরিচালন ব্যয়ের মধ্যে এই অফিস ভাড়া নাম দিয়ে লিখব, পরিচালন ব্যয়ের মধ্যে, কারণ অফিস ভাড়া পরিচালন ব্যয়। কারবার খরচ, কারবার খরচ আর অফিস খরচ সাধারণত প্রায় সেম। কারবার খরচের আর এক নাম ব্যবসায়িক খরচ। কারবার খরচ বা ব্যবসায়িক খরচ আর অফিস খরচ একই অঙ্কের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে কারবার খরচটা প্রত্যক্ষ খরচ হবে আর অফিস খরচটা পরোক্ষ খরচ হবে, পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। যাই হোক, এটি ব্যয়ের মধ্যে পড়ে এবং রেওয়া মিলে ডেবিট দিকে লিখব, কারণ এটি ব্যয়। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব শুধুমাত্র কারবার খরচ যদি থাকে, তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে কারবার খরচ লিখব। এই যে লাল কালার দিয়ে রেখেছি আমি, শুধু কারবার খরচ আছে, অফিস খরচ নাই, সেক্ষেত্রে কারবার খরচ পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আর যদি একই অঙ্কের মধ্যে কারবার খরচও থাকে অফিস খরচও থাকে, সেক্ষেত্রে অফিস খরচ পরিচালন ব্যয় আর কারবার খরচটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। বিষয়টি খেয়াল করব। এই ধরনের যদি অঙ্ক আমরা খুঁজে পাই তাহলে আরও ভালো মতো শিখতে পারব। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ বলতে বোঝায় চা, বিস্কুট, বিভিন্ন রকম পানীয় জাতীয় আপ্যায়ন করানো হয়, যখন মেহমানদারি করানো হয় সেগুলিকে আপ্যায়ন খরচ বলে, যেটি খরচ বা ব্যয় হিসেবে গণ্য। তাই রেওয়ামিল প্রস্তুত করার সময় আপ্যায়ন খরচ ডেবিট দিকে বসবে, কারণ খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন যে পরিচালন ব্যয় থাকবে সে পরিচালন ব্যয়ের মধ্যে আপ্যায়ন খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। সাধারণ খরচ, সাধারণ খরচটা খরচ, তবে সাধারণ সঞ্চিতি যদি থাকে সেটি কিন্তু আবার মালিকানা সত্ত্ব, ক্রেডিট দিকে বসবে। কিন্তু সাধারণ খরচ যেহেতু, তাই এটি যেহেতু ব্যয়, সেই জন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন সাধারণ খরচ ডেবিট দিকে বসবে, কারণ সাধারণ খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসে, খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসে। আবার আমরা যখন
বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে এই সাধারণ খরচ লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে। যাতায়াত খরচ, যাতায়াত খরচটাও খরচ। যাতায়াত খরচ হচ্ছে খরচ বা ব্যয়, এবং এটি রেওয়া মিল যখন প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে, যেহেতু খরচ যাতায়াত খরচ। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই যাতায়াত খরচ লিখতে হবে, কারণ যাতায়াত খরচটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। দপ্তর খরচ, দপ্তর খরচ আর অফিস খরচ এক কথা। অফিস খরচ ইংরেজি কথা, তাই না? অফিস মানে ইংরেজি শব্দ অফিস, যার বাংলা অর্থ হচ্ছে দপ্তর। তো দপ্তর খরচ আর অফিস খরচ যেহেতু এক কথা, সেজন্য এটি পরিচালন ব্যয়, ব্যয়ের মধ্যে বসবে, সেজন্য ডেবিটে বসবে। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে দপ্তর খরচ বসবে। সহজ আইটেম, সেজন্য একটু দ্রুত বলেছি। রেওয়া মিলে দপ্তর খরচ ডেবিট দিকে বসে। আর আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব তখন দপ্তর খরচ বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। আইন খরচ, আইন খরচটা মামলাজনিত খরচ, এটাকে মামলা খরচও বলা হয়। তো আইন খরচটা খরচ, এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন আইন খরচ ডেবিট দিকে বসবে, যেহেতু খরচ। আবার যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে আইন খরচ বসবে। আইন খরচ রেওয়া মিলে ডেবিটে বসবে, আর বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে আইন খরচ। ভ্রমণ খরচ, ভ্রমণ খরচ বলতে এই ভ্রমণ খরচ ব্যক্তিগত না, ব্যবসার জন্য ভ্রমণ, সেটাও খরচ হিসেবে গণ্য হবে, ব্যয় হিসেবে গণ্য হবে, এবং রেওয়া মিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে টাকা বসবে। আর যখন আমরা বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই ভ্রমণ খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। এখন তোমাদের মনে হতে পারে সবগুলো কি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে? না, পরিচালন ব্যয়ের মধ্যে বসবে না, অন্যান্য ব্যয় আছে, যেমন ঋণের সুদ, বিবিধ ক্ষতি ইত্যাদি। সেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে করতে যাচ্ছি, একসময় হয়তো পাবো এগুলি। বিবিধ খরচ, বিবিধ খরচ বলতে বিভিন্ন রকম টুকিটাকি খরচ বোঝায়, যেমন ভিক্ষুককে ভিক্ষা প্রদান, তাই না? তারপরে পিয়নকে বকশিস প্রদান, এগুলি কিন্তু এই বিবিধ খরচের মধ্যে পড়ে। তো বিবিধ খরচ একটি খরচ বা ব্যয়, ব্যয় হিসাব। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন বিবিধ খরচ ডেবিট দিকে টাকা বসবে, রেওয়া মিলের ডেবিট দিকে, কারণ বিবিধ খরচ রেওয়া মিলের ডেবিটে বসে। আবার আমরা যখন এই আর্থিক বিবরণীর বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে বিবিধ খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ খরচ লিখতে হবে। এবার আসি ডাক চার্জ। ডাক চার্জ আর ডক চার্জ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ডাক চার্জকে ডাক খরচ বোঝায়, ডাক ও তার বোঝায়, এটি একটি খরচ এবং এটি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ডেবিটে বসবে, আর যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে এই ডাক চার্জ বসবে। বিষয়টি আবারও বলছি, ডক চার্জ আর ডাক চার্জ এক কথা না। ডাক চার্জ ডাক খরচ বোঝায়, টেলিফোন বিল, তারপর বিভিন্ন রকম এই যে খাম, তারপরে হচ্ছে কি যে তোমার বিভিন্ন জায়গায় আমরা যখন পোস্ট করি, চিঠিপত্র পোস্ট করি, তার জন্য যে ব্যয় সেটা হচ্ছে ডাক চার্জ, এদিকে ডাক খরচ বলা যায়। তো এটি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। আর যদি ডক চার্জ থাকতো, ডক চার্জ, ডক ডাক না ডক, তাহলে সেটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসতো। আস্তাবল খরচ, আস্তাবল খরচ বলতে বোঝায় বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন খরচ বোঝায়, এবং এটি পরিচ্ছন্ন খরচও বলা যায় এটিকে। এটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে আস্তাবল খরচ বসবে, পরিচালন ব্যয়ের মধ্যে।
এটা অনেকটা বিবিধ খরচও বলা যায়, আস্তাবল খরচ। কারণ তোমাদের মনে হতে পারে এই নাম না দিয়ে অন্য নাম দিতে পারতাম না, আমি তো প্রত্যেকটা আলাদা আলাদা দেখিয়েছি। মোট প্রায় আমি 200টি হিসাব আলোচনা করব, 200টি 5টা পর্বে। তো এটি আমার দ্বিতীয় পর্ব, 40টা আজকে আলোচনা করব ধারাবাহিকভাবে 200টি, এবং 200টির মধ্যে আশা করি সব বই, টেস্ট পেপার, বোর্ডের প্রশ্ন সব চলে আসবে, কোনোটা বাদ থাকবে না। শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতাটা ব্যয় বা খরচ। আমরা যখন প্রশিক্ষণ দেওয়ার সময় আমি যদি প্রশিক্ষণ দিই, তার পিছনে কিছু ব্যয় হয়, সেগুলিকে বলে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতাটা খরচ, তাই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। রেওয়ামিল যখন প্রস্তুত করব, যেহেতু ব্যয়, তাই ডেবিট দিকে বসবে। আর যখন বিষয়দায় বিবরণী প্রস্তুত করব, তখন শিক্ষানবিশ ভাতা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। শিক্ষানবিশ ভাতা ব্যয় অংশে বসবে। আর মাত্র আজকে 6টা আলোচনা করব, 80টা পর্যন্ত আলোচনা করব। বাট্টা বা প্রদত্ত বাট্টা, শুধু বাট্টা যদি থাকে তাহলে প্রদত্ত বাট্টা বোঝায়, এবং এটি ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ। সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন বাট্টা ডেবিট দিকে বসবে, কারণ এই ব্যয় বা খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন এই বিষয়দায় বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট, তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই প্রদত্ত বাট্টা বসবে। পরিচালন ব্যয়ের মধ্যে ওই যে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয়, কিন্তু প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়ের মধ্যে পড়ে। বিষয়টি খেয়াল রাখবো, প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয়, কিন্তু প্রাপ্ত বাট্টা যদি থাকতো তাহলে আবার অন্যান্য আয়ের মধ্যে লিখতে হতো। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটাও খরচ হিসেবে গণ্য, এটি খরচ হিসাব। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন ব্যাংক চার্জ ডেবিট দিকে বসবে, কারণ যেহেতু এটি খরচ, সেজন্য ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন বিষয়দায় বিবরণী প্রস্তুত করব, তখন ব্যাংক চার্জ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, ঋণের সুদ, এগুলি অন্যান্য ব্যয়, বাট ব্যাংক চার্জটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। মঞ্জুরিকৃত বাট্টা, তো মঞ্জুরিকৃত কমিশন বলেছি ইতিপূর্বে, বাট্টা বলি নাই। তো মঞ্জুরিকৃত বাট্টাটাও কিন্তু ব্যয়, প্রদত্ত বাট্টা বোঝায়। সেজন্য মঞ্জুরিকৃত বাট্টা যেহেতু খরচ বা ব্যয়, তাই রেওয়ামিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে বসবে, কারণ মঞ্জুরিকৃত বাট্টা রেওয়ামিলে ডেবিট দিকে বসে। আবার যখন বিষয়দায় বিবরণী প্রস্তুত করব, তখন পরিচালন ব্যয় অংশে এই মঞ্জুরিকৃত বাট্টা লিখতে হবে, বিষয়দায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে, কারণ মঞ্জুরিকৃত বাট্টা আর প্রদত্ত বাট্টা এক কথা। বরাদ্দকৃত বাট্টা, তো বরাদ্দকৃত আর মঞ্জুরিকৃত এক কথা। বরাদ্দকৃত বাট্টাও রেওয়ামিলের ডেবিটে, কারণ এটি ব্যয় বা খরচ, সেজন্য রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আবার প্রদত্ত বাট্টাও রেওয়ামিলের ডেবিট দিকে বসে, মঞ্জুরিকৃত বাট্টাও রেওয়ামিলের ডেবিট দিকে বসে। বিষয়টি খেয়াল রাখবো। শুধুমাত্র প্রাপ্ত বাট্টা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, কারণ প্রাপ্ত বাট্টা আয়। আবার যখন বিষয়দায় বিবরণী প্রস্তুত করব, তখন পরিচালন ব্যয়ের মধ্যে বরাদ্দ বাট্টা লিখতে হবে, কারণ পরিচালন ব্যয় এর মধ্যে বরাদ্দ বাট্টা লিখতে হবে, এটি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, সেই জন্য। বাড়ি ভাড়া, ভাড়া বা বাড়ি ভাড়া, এটি ব্যয় বা খরচ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন ডেবিট দিকে টাকা বসবে, বাড়ি ভাড়া। এর আগে আমি একটি দেখিয়েছিলাম অফিস ভাড়া, আবার এটা বাড়ি ভাড়া, দুটো একই কথা, বিভিন্নভাবে আমি দেখাচ্ছি যাতে যে কোনো নামে আসলে তোমরা পারো। আর বিষয়দায় বিবরণী যখন প্রস্তুত করব, তখন পরিচালন ব্যয়ের মধ্যে বাড়ি ভাড়া লিখতে হবে, ভাড়া খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনার কুঋণ, এগুলি সমার্থক শব্দ। তো অনাদায়ী দেনাটা হচ্ছে বারবার
অনেক চেষ্টার পরেও দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর আদায় করা সম্ভব হবে না বলে নিশ্চিত হই আমরা যে আর আদায় করা যাবে না, তাকে বলা হয় অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা বা কুঋণ। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অনাদায়ী দেনা ডেবিট দিকে টাকা বসবে, কারণ এটি ব্যয় বা খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে অনাদায়ী দেনা, পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি 80টা পর্যন্ত আলোচনা করলাম, আজকে আলোচনা করেছি 40টা, আর প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম 40টা, মোট 80টা হলো। মোট এইভাবে 200টা আইটেম আলোচনা করব, প্রত্যেকটা আলাদা আলাদা, যাতে তোমরা এই 200টা যদি ভালো মতো শিখো তাহলে রেওয়ামিল এবং ফাইনাল অ্যাকাউন্ট দুইটাই খুব ভালো মতো বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে।